শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible? Am I visible? Possibly I am visible. Am I audible? If less audible, please take help of the earphone. আমি শুরু করছি। আজকে আলোচনা করব নেতাজি এবং তার শক্তি সাধনা, তার দুর্গাকালীর ভজনা। আগামীকাল ভোট কাউন্টিং, অ্যাসেম্বলি ভোট কাউন্টিং অফ ওয়েস্ট বেঙ্গল। এটা মনে রাখবেন, পশ্চিমবাংলার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভোট পর্যায়। শুধু এটা পশ্চিমবাংলার জন্য নয়, শুধু সারা পৃথিবীর বাঙালি হিন্দুর জন্য নয়, সারা পৃথিবীর বাঙালি হিন্দু উদ্বাস্তুর জন্য নয়, সমগ্র ভারতবর্ষের জন্য এটা বিখ্যাত, গুরুত্বপূর্ণ। এবং ভবিষ্যৎ দক্ষিণ পূর্ব এশিয়া সঙ্গে ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশনস, ইকোনমিক অ্যান্ড ট্রেড রিলেশনস, বিজনেস রিলেশনস কি হবে, কতটা ডেভেলপ করবে, এটা নির্ভর করছে। এটা পৃথিবীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এই অঞ্চলটা ভারতের পূর্ব প্রান্ত, বার্মা, থাইল্যান্ড থেকে আরম্ভ করে চীনের দক্ষিণ পূর্ব অংশ, এইখানেই পৃথিবীর সব থেকে বেশি সংখ্যায় মানুষ বাস করে, সব থেকে ঘন বসতি সম্পন্ন জায়গা এবং মানুষের সভ্যতার একটা প্রাণকেন্দ্র। গত কয়েকশো বছরের মধ্যে আজকে ওয়েস্ট বেঙ্গল, বাংলা, আর্থিক, বৌদ্ধিক এবং নৈতিকতার দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকে এত নিম্নে কখনো ছিল না, এত নিম্নে কখনো ছিল না। ইভেন ডিউরিং মুসলিম এরা, ব্রিটিশ এরা এত নিম্ন মানের ছিল না। তাই ইলেকশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। বাঙালিকে জাগতে গেলে দরকার তার শক্তি সাধনা। সেই শক্তি মানসিক নৈতিক শক্তি সংগ্রহ এবং দৈহিক শক্তি সংগ্রহ। শুধু মানসিক নৈতিক নয়, দৈহিক শক্তি সংগ্রহ। একটা মানুষকে বড় হতে গেলে কিছু জ্ঞান অর্জন করতে হয়। এই জ্ঞানের দেবতা হচ্ছে লর্ড শিব, শিব। আর মানুষকে প্রেমিক হতে হয়। একটা সংসার, একটা সমাজ, একটা রাষ্ট্র, বিশ্বভ্রাতৃত্বের বন্ধনটা হচ্ছে প্রেমের। মানুষকে বৈষ্ণব হতে হয়, বৈষ্ণবীয় সাধনা। আর একটা হচ্ছে তাকে শক্তিশালী হতে হয় মনের দিক থেকে, বাহুবলের দিক থেকে। কারণ শয়তানের হাত থেকে তার সমাজ এবং রাষ্ট্রকে, মানবতাকে বাঁচানোর জন্য। সবল না হলে আপনার কথা কেউ শুনবে না। আমি চলে যাচ্ছি একটা জায়গাতে। আমি এই সাবজেক্টটা কেন গ্রহণ করলাম, গতকাল ইউটিউবে আমি একজনের জন্যে এই সাবজেক্টটা নিয়ে কিছু কথা বলেছি। সেটা পরবর্তীকালে কাস্টিং হলে আপনারা দেখতে পাবেন সেটা। কিন্তু আমি আর ছোট করে একটু বলে থেমে যাব। আমি একটা এতে আসি। আচ্ছা, হ্যাঁ, সুভাষচন্দ্রকে 1933 সালে, 33 সাল মানে তখন সুভাষচন্দ্র এক্সাইল্ড। দিলীপ দা ওয়াচিং, দিলীপ দা থ্যাংক ইউ।
সুভাষচন্দ্র 1933 মনে আছে, 33, তাকে পানিশমেন্ট দেওয়া হলো, এক্সাইলড টু ইউরোপ। সুভাষচন্দ্র জাহাজে করে ইউরোপ যাচ্ছেন, এক্সাইলড হচ্ছে, নির্বাসিত হচ্ছেন। সেই 33 সালে জাহাজে ওঠার আগে সুভাষচন্দ্রকে দিলীপ রায় মানে আমাদের কবি, দেশপ্রেমিক কবি ডিএল রায়ের ছেলে, যিনি সুভাষচন্দ্রের খুব কাছের বন্ধু একজন। ওনার আইসিএস পড়ার সময় বিলেতে ওরা সব একসঙ্গে সঙ্গী ছিল। এই দিলীপ রায় একটা প্রশ্ন করেছিল যে সুভাষ, তোমার দেবদেবী সম্বন্ধে কি ধারণা? উনি যখন ল্যান্ডে ছিলেন ভারতবর্ষে, উনি সেই চিঠির উত্তর দিতে পারেননি। উনি জাহাজে বসে, ইউরোপগামী জাহাজে বসে উনি বন্ধুর চিঠির জবাব দিয়েছিলেন। এটা দিলীপ রায়ের লেখা ভলিউম থেকে আমি কোট করছি। উত্তরটা কি দিয়েছিলেন? তোমার একটি পত্রে তুমি আমাকে শিব সম্বন্ধে আমার মনোভাব জানতে চেয়েছিলে। বলতে কি, আমার মন কখনো ঝোঁকে এদিকে, কখনো ওদিকে। তাই দুর্গা কালী, শিব, কৃষ্ণ কাকে যে বরণ করব ভেবে পাই না। আমি অবশ্য জানি যে খতিয়ে সবই অভেদ, এক ও মেবাদ দ্বিতীয়ম। কিন্তু তবুও কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভগবানের কোনো একটি বিশেষ ভাবরূপের অনুগামী না হয়েই পারি না। আমি লক্ষ্য করেছি যে আমার মনের মধ্যে ভাবাবেশ, আমি কখনো বরণ করি শিবকে, কখনো কালী বা দুর্গাকে, কখনো কৃষ্ণকে। এদের মধ্যে আমার কখনো চাই শিবকে, কখনো শক্তিকে। শিবের পরমযোগী রূপ আমার যে কি টানে। পরপর আবার শক্তির সামনে কিছু বলেছেন। এবার এইখানটা আমি একটু বলে দিই। উনি যখন বাঙালি এবং বাংলা কি, বাঙালিত্বের কি যখন ডিফাইন করছেন, তা লেখার মধ্যে উনি লেখার মধ্যে উনি বলছেন বাঙালিকে, বাঙালিকে উনি বাঙালিকে যখন ডিফাইন করছেন, নট ইন অ্যাঙ্গেল অফ রিলিজন, রিলিজনের অ্যাঙ্গেলে নয়। বাঙালি, বাঙালিত্ব ইজ নট ডিফাইন্ড ইন দ্য অ্যাঙ্গেল অফ রিলিজন। বাঙালিত্বের তিনটে পিলারকে উনি উল্লেখ করেছেন। বাঙালিকে, বাঙালি শৈব, বাঙালি জ্ঞানের উপাসক, বাঙালি শাক্ত, শিব দুর্গার উপাসক, শক্তির উপাসক, বাঙালি বৈষ্ণব, প্রেমিক, নরমতার মন, প্রেমিক। এই প্রেম ছাড়া সমাজ, সংসার, রাষ্ট্র, মানবতার বন্ধন টিকবে না, এটা থাকবে দরকার। এই মনে রাখবেন, সুভাষচন্দ্র, সুবি ছোটবেলা, তারপর সুভাষচন্দ্র, তারপর নেতাজি, তারপর মহাকাল, সমস্ত পর্যায়েই এই তিনটে ধারাই উনি সাধনা করেছেন। কারণ কি ব্যক্তি জীবন, কি রাষ্ট্র জীবন, এই তিনটে ধারা ছাড়া অসম্পূর্ণ হবে, দুর্বল হবে। উনি পূর্ণাঙ্গ সাধক, সমস্ত পথের উনি সাধক। এবং আমি বহুবার বলেছি, নেতাজি ভারতবর্ষের সভ্যতার ইতিহাসে এই সমস্ত ধারার সর্বশ্রেষ্ঠ রূপ এমবডিমেন্ট অব অল দিস থিংস। এর ওনার ওনার জীবনের মধ্যেই এই সমস্ত ধারার রূপ পেয়েছে, এমবডিফাইড। এবার আমি আসছি ওনার শক্তি সাধনা। আমি আজকে কালী দুর্গা নিয়ে বেশি কথা বলবো, কারণ এটা নিয়ে আমি বলেছি, এটা নিয়ে কথা বলবো, কালী দুর্গা। উনি একটা জায়গায় বলেছেন, তিনিই দুর্গা, তিনিই কালী, শক্তির বিভিন্ন রূপ, কখনো কালী রূপ, কখনো দুর্গা রূপ। এ নিয়ে উনি কিছু কথা বলে মহাকাল পর্যায়ে বেশি বলেছেন। সুভাষচন্দ্র পর্যায়ে বা নেতাজি পর্যায়ে বেশি কথা বলার বা লেখার সময় তার ছিল না। আমি শুধু কয়েকটা জায়গা আমি একটু বলে বলে চলে যাব। এবার কালী, মনে রাখবেন, উনি বহুবার বলেছি, উনি কিন্তু, আপনি যদি বেসিক ক্যারেক্টার অফ দ্য ম্যান যদি দেখেন, ইজ নট এ পলিটিশিয়ান অ্যাট দি রুট। ওনার জীবনের বেডরক পলিটিক্স নয়,
রাজনৈতিক সত্তা ওনার জীবনের বেডরক নয়, ওনার জীবনের বেডরক, উনি আধ্যাত্মিক পুরুষ, স্পিরিচুয়ালিস্ট। এবং ভারতবর্ষের দর্শনে, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে আধ্যাত্মিকতার অনেকগুলো প্রকাশ আছে, অনেকগুলো ফ্যাসেটস আছে। এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের ধার্মিক টেক্সট, আমি কিন্তু রিলিজিয়াস টেক্সট বলছি না, রিলিজন ইজ কমপ্লিট ডিফারেন্ট ইস্যু, ধর্ম ইজ এ ডিফারেন্ট ইস্যু। সনাতন ধর্মের সমস্ত টেক্সটে যেভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, মেডিকেল সায়েন্স, অ্যাপ্লাইড সাইকোলজি, অর্থশাস্ত্র, মেটালার্জি, কসমিক সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স, এত কিছু আছে, পৃথিবীর কোনো দেশের কোনো রিলিজিয়াস টেক্সটে এটা নেই। ভারতবর্ষের ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, যে কমপ্লিটলি ডিফারেন্ট চ্যাপ্টার, ডিফারেন্ট ইস্যু, এর সঙ্গে রিলিজনের, আব্রাহিমিক রিলিজনের কোনো টেক্সটের কোনো মিল করাটা মস্ত বড় মূর্খামি হবে। সমস্ত ভারত মহাদেশের সভ্যতার জীবনশৈলী, তার মূর্ত প্রতীক সুভাষচন্দ্র, সর্বশ্রেষ্ঠ প্রতীক সুভাষচন্দ্র, এম্বডিফাইড, সর্বশ্রেষ্ঠ গুণগুলো ক্রিস্টালাইজড হয়েছে ওইখানে। এবার এই যে কালী বলতে গিয়ে, আমি এবার একটা জিনিস বলে রাখি, মনে রাখবেন, শক্তি দেখা যায় না, শক্তি ইউ ক্যান নট সি, ইউ ক্যান পারসিভ। বস্তু ইউ ক্যান সি, ইউ ক্যান ফিল, বাট শক্তি দেখা যায় না। শক্তিকে আপনি আপনার পঞ্চেন্দ্রিয় দিয়ে বুঝতে পারবেন না। ইউ ক্যান পারসিভ অনলি দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য এনার্জি। সে এনার্জি হতে পারে লাইট, সাউন্ড, ম্যাগনেটিজম, নিউক্লিয়ার ফোর্স, উইক ফোর্স, স্ট্রং ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, অনেক কিছু। বাট তার অ্যাক্টিভিটি উই ক্যান ফিল, আমরা দেখতে পাবো না, আমাদের পঞ্চেন্দ্রিয়ে ধরা দেবে না, সে তার অ্যাক্টিভিটিসগুলো ধরা দেবে। এ হচ্ছে শক্তি। আর যখন শক্তি কনডেন্সড হচ্ছে, আমি বিজ্ঞান ভাষায় কথা বলছি, হোয়েন এনার্জি ইজ কনডেন্সড, দ্যাট ইজ ম্যাটার। হোয়েন ম্যাটার ডিসিফাইড ইজ এনার্জি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মূলে আছে শক্তি। শক্তি প্রথম যখন বিগ ব্যাং এর শুরুতে, মহাবিশ্বের শুরুতে, সবটাই ছিল এনার্জি। তারপরে আস্তে 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 একটা বড় অংশ নয়, সিগনিফিকেন্ট অংশ সলিডিফাইড হলো, সেটা হলো বস্তু। সে বস্তু হতে পারে সলিড, হতে পারে লিকুইড, হতে পারে গ্যাস, বাট তার বিয়ন্ডে এনার্জি একটা আছে। এবার একটা জিনিস, এবার আজকের পদার্থবিদ্যা কি বলছে, যে এই যে মহাবিশ্বে আমরা এত ম্যাটার দেখছি, এত এনার্জিকে আমরা বিভিন্ন সফিস্টিকেটেড ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টে আমরা অ্যাসেস করছি, এই সব টোটালিটি হচ্ছে মাত্র মহাবিশ্বের টোটাল এনার্জি অ্যান্ড ম্যাটারের অনলি অ্যারাউন্ড 5%। 95% is beyond our perceptions, beyond all our most sophisticated equipments. কোনো সফিস্টিকেটেড ইকুইপমেন্ট ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বাট দ্যাট ইজ দেয়ার। এই যে এনার্জির নাম দিয়েছে ওরা ডার্ক এনার্জি, এই এনার্জি, এই যে ম্যাটারটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তার নাম ডার্ক ম্যাটার। হঠাৎ ওরা মহাবিজ্ঞানীরা, আজকের আধুনিক বিজ্ঞানের, ফিজিক্সের বিজ্ঞানীরা কেন এর নাম ডার্ক দিল, কেন দিল ডার্ক ম্যাটার? ডার্ক ম্যাটার কেন দিল, ডার্ক এনার্জি কেন দিল? এই ডার্ক শব্দ এলো কোনখান থেকে? কালো। কেন কালো? একজন তো কালো আছেন, যাকে ভারতবর্ষের মুনি ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করছেন, কালী, দ্য ব্ল্যাক গডেস অফ এনার্জি, দ্য ডার্ক গডেস অফ এনার্জি। যে 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 গডেসের মধ্যে, কালীর মধ্যে মহাশক্তি, অনন্ত শক্তি বিরাজ করছে। তাকে সাধনা করলে সেখান থেকে এনার্জি পাওয়া যাবে। সেই এনার্জি আমাদের ইউজেবল এনার্জিতে একটা পোর্শন আসবে, ইভিন ম্যাটার কনডেন্সড হয়ে
ম্যাটারে কনডেন্সড হয়ে একটা পোর্শন আমাদের কাছে আসবে, এক্সচেঞ্জেবল। বাট মেজর পোর্শন দিস ডার্ক এনার্জি 95% অ্যারাউন্ড অ্যান্ড ডার্ক ম্যাটার আমাদের বাইরে আছে, বাট মহাবিশ্বে আছে। এবার যদি বলি এই যে ডার্ক গডেস অফ এনার্জি কালী অ্যান্ড দিস ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি সিনোনিমাস, খুব ভুল বলা হবে কি? এই সাধনা করে গেছেন শ্রীরামকৃষ্ণ, তার আগে শ্রীরামকৃষ্ণ এবং যুগে যুগে আমাদের তান্ত্রিকরা, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, তারও আগে আমাদের যুগ যুগ ধরে তান্ত্রিকরা সাধনা করে গেছেন। হোয়াট ইজ তন্ত্র? হোয়াট ইজ তন্ত্র? ম্যাথমেটিক্স সম্বন্ধে একটা কথা বলি। ম্যাথমেটিক্স হচ্ছে, সেখানে অনেক সায়েন্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আছে, বাট ম্যাথমেটিক্স ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ সায়েন্স। পিওরেস্ট ফর্ম অফ সায়েন্স। এই পিওরেস্ট ফর্ম অফ সায়েন্স সাধনা হচ্ছে, ম্যাথমেটিক্স সাধনা হচ্ছে যে ডাবল এজেড নাইফ। একটু ভুল হলে ভয়ঙ্কর ভুল, আর ঠিক হলে আপনি খুব সহজে শর্টকাট ওয়েতে ইউ ক্যান রিচ দ্য ট্রুথ। ইট ইজ দ্য ম্যাথমেটিক্স। তন্ত্র কি? তন্ত্র হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ শক্তি সাধনা। তন্ত্র পিওরেস্ট ফর্ম অফ শক্তি সাধনা। এই শক্তি সাধনাও কিন্তু ডাবল এজেড নাইফ। এই যে ভগবানকে পাওয়া, বিশ্ব শক্তিকে বুঝবার অনেকগুলো পথ আছে, অনেক লং জার্নি আছে। সেই পথ আছে জ্ঞানের পথ, উইজডম দিয়ে যাওয়া, প্রেমের পথ, প্রেমের সাধনার পথে, আর শক্তি সাধনার পথে। শক্তি সাধনার অনেকগুলো পথের মধ্যে শর্টকাট হচ্ছে তন্ত্র। বাট তন্ত্র এই যে ভয়ঙ্কর পথ, কারণ এটা ডাবল এজেড নাইফ। একটু ভুল হলে আপনার পতন, ভয়ঙ্কর পতন ঘটবে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, আপনার ধ্বংস অনিবার্য। কিন্তু এটা 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 অনেক সাধকের কথা, তান্ত্রিকের কথা। সুভাষচন্দ্র কিন্তু এই জায়গাটা কিন্তু যত, সুভাষচন্দ্র সময় যত লোক লিখেছে পরবর্তীকালে, একমাত্র এই জায়গাটা কিছু লিখে গেছেন জার্মান জিউজ কীর্তিকুর্তি, who was practicing applied psychology in Vienna when Subhash Chandra was there in 1933 to 36। কয়েকটা মোলাকাত হয়েছে, সেই মোলাকাতের উপরে কয়েকটা ইন্টারভিউ, কয়েকটা ডিসকাশনসের কম্পাইলেশন, তার সে বিখ্যাত বই সুভাষচন্দ্র বোস অ্যাজ আই নিউ হিম। সেখানে এই মূল বইটাতে সুভাষচন্দ্রের পলিটিক্স নিয়ে কিছু কথা বলা নেই, বরং একটা কথাই বলা আছে, এই মানুষটি বেসিক্যালি স্পিরিচুয়ালিস্ট। তার পলিটিক্সে আসাটা হচ্ছে আন্ডার এ সিচুয়েশন কম্পালশন। আমরা ইহুদিরা যেভাবে পৃথিবীতে আমরা নিষ্পেষিত হয়ে, আমরা যাযাবর হয়ে বসে আছি 2000 বছর ধরে, ভারতবর্ষ পরাধীন ফর মেনি সেঞ্চুরিজ, তার সেই মুক্তির, দেশের মুক্তির জন্য সুভাষচন্দ্রের পলিটিক্সে আসা, এটা তার সাময়িক, তার আসল রূপ নয়। আসল রূপ হচ্ছে উনি স্পিরিচুয়ালিস্ট, এই বলে একটা চ্যাপ্টার লিখেছেন তিনি। এত দুর্ভাগ্য, সুভাষচন্দ্রকে ভারতবর্ষের অনেক মানুষই চিনতে পারেননি। ইনি স্পিরিচুয়ালিস্ট। আর বলেছি আমি, ভারতবর্ষের স্পিরিচুয়ালিটির মধ্যে দেশপ্রেম আছে, মানবপ্রেম আছে, বিপ্লব আছে, জ্ঞান বিজ্ঞান আছে, পৃথিবীর সমস্ত সায়েন্স আছে, সে ফিজিক্স, মেটালার্জি, কেমিস্ট্রি, সার্জারি, সব মিলেই ভারতের দর্শন। হিন্দুত্ব, হিন্দু ধার্মিক টেক্সট আমাদের দর্শন। এইখানে সুভাষচন্দ্রের কাছ থেকে একদম ভেরি ইন্টেলিজেন্ট লেডি কীর্তিকুর্তি জানতে চাইছেন তন্ত্র কি, তন্ত্রের টেকনিকটা জানতে চাইছেন, উনি ধরা দিচ্ছেন না। আর সুভাষচন্দ্র ওনার কাছ থেকে জানতে চাইছেন অ্যাপ্লাইড সাইকোলজির জায়গাটা, অ্যাপ্লাইড সাইকোলজি। অথচ সুভাষচন্দ্র ইজ এ মাস্টার অফ অ্যাপ্লাইড সাইকোলজি। হি ওয়াজ এ ট্রাইপোস, নট অনলি ICS, হি ওয়াজ ট্রাইপোস ইন অ্যাপ্লাইড সাইকোলজি। এবং কীর্তিকুর্তি যখনই জিজ্ঞাসা করছেন এ সম্বন্ধে, তন্ত্র সম্বন্ধে, উনি ওনাকে প্রশ্ন করছেন অ্যাপ্লাইড সাইকোলজি সম্বন্ধে। কুর্তি, তুমি অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে যে গবেষণা করছো, প্র্যাকটিস করছো, তুমি কি জানো তোমার ইউরোপে, তোমার ভিয়েনে এই লোক অ্যাপ্লাইড সাইকোলজির এই দিক দিয়ে গবেষণা করছে, তোমাদের সঙ্গে কথা বলো, আরও মডার্ন ডেভেলপমেন্টটা জানতে চাও। তাহলে কত খবর রাখেন আপনারা, শুনলে অবাক হয়ে যাবেন। এই মানুষটি বিজ্ঞান সম্বন্ধে কত খোঁজ রাখতেন। যখন ওনার শরৎ বোসের বড় ছেলে অশোক বোস, এই সময় এই 33-36, হি ওয়াজ
ইন জার্মানি রিডিং ইঞ্জিনিয়ারিং। উনি অশোক বোসকে চিঠি লিখছেন, অশোক তুমি যেটা পড়বে মনে রেখো এমন একটা জিনিস পড়বে যেটা ভারতবর্ষে গিয়ে তুমি কাজে লাগাতে পারবে। উনি বলে দিচ্ছেন দেখো, কোল সায়েন্স, কোল মানে কোল, কোল থেকে ডিরাইভ করে অনেক কিছু তৈরি করে, ইভিন পেট্রোলিয়াম তৈরি হতে পারে, ক্রুড পেট্রোলিয়াম তৈরি করা যেতে পারে। তুমি এটার দিকে তাকাও। এবং উনি বলে দিচ্ছেন তোমার বিশ্ববিদ্যালয়ের, তোমার কলেজের অমুক লাইব্রেরিতে এই বইগুলো আছে, অমুক ভদ্রলোক এ নিয়ে গবেষণা করছে, তুমি তার কাছে পড়াশুনো করো, যাতে সেই জ্ঞানটা ভারতবর্ষে আন। ইউ ক্যান ইউ ইমাজিন হাউ ইন ডিটেলস ইন দ্য সাবজেক্টস, not only his subject of applied psychology or arts, different subjects, politics, he knows the volumes of the sciences, কে কোথায় কি গবেষণা করছেন সায়েন্সের অ্যাসপেক্টে, দিস ইজ দ্য ম্যান। এবার আসছি আমি, কীর্তিকে ধরা দিচ্ছেন না, শুধু এক জায়গায় বলছেন কীর্তি তন্ত্র ওভাবে হয় না, তন্ত্র তুমি অনেক বই পড়ে লোকের মুখে শুনে তন্ত্র হবে না, তন্ত্র ইজ এ জার্নি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউর সেলফ, you have to practice yourself and step by step তোমাকে এগোতে হবে। দিস এ মিস্টিরিয়াস জোন, তোমাকেই প্র্যাকটিস করতে হবে, ইউ হ্যাভ টু এন্টার দ্যাট জোন। আমি কালকেই যখন ইউটিউবে ইন্টারভিউ দিচ্ছিলাম তখন বলছিলাম ঠিক একটা কার্ডিয়াক সায়েন্সের মতো, যে হার্টের মধ্যে ঢুকে আমরা কি চেম্বার, কি ডাইনামিক হার্ট, কি সাইলেন্ট হার্ট বাইপাসে ফেলে দিয়ে আমরা সেখানে কি সার্জারি করছি, ওটা মিডিয়ার লোকের পক্ষে বোঝা সম্ভব নয়, বা যে অনেক বই মুখস্থ করে গোল্ড মেডেল পেয়েছে সার্জারি, তার পক্ষেও সম্ভব নয়। দোজ হু হ্যাভ এন্টার্ড ইনটু দ্য হার্ট দেমসেলভস, দে ক্যান টেল হোয়াট দে আর ডুইং। এটা টিভির পর্দায় অনেক অনেক লেকচার দেবে, মনে হবে যেন সেই সার্জারিটা করছে, তা কিন্তু হয় না। দিস ইজ ডিফারেন্ট সাবজেক্ট, ইউ হ্যাভ টু এন্টার দ্যাট জোন মেথডিক্যালি, রিলিজিয়াসলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেন ইউ উইল বিকাম এ good orthopedic surgeon or a good cardiac surgeon or a neurosurgeon. That's it. তন্ত্র ইজ দিস। এবার আসছি আমি দিলীপ দা, ব্রততী, এবার এবার আমি আসছি কয়েকটা জায়গাতে, তন্ত্রের জায়গাতে। এবার কালী, মনে রাখবেন এই সুভাষচন্দ্র, এই যে তার যে রিলিজিয়াস অ্যাঙ্গেলটা, তার বাল্যাবস্থায় বালক বয়সে সাধনা করছেন, বাড়ির লোকের, কটকের বাড়িতে বাপ মা, বাড়ির পরিচারকদের চোখের বাইরে, কখন মহানদীর কোলে কে সাধক আসছে, মুনি আসছেন, তার কাছে দৌড়ে যাচ্ছেন, বাড়ির লোক জানে না, নিজে একা চলে যাচ্ছেন, অথবা কোনো একজন নিকট বন্ধুকে নিচ্ছে যে কথাগুলো ডিসক্লোজ করছে না, কয়েকদিন বাইরে চলে যাচ্ছে, কেউ খুঁজে পাচ্ছে না। দিস ইজ হিজ রিলিজিয়াস জার্নি। রিলিজিয়াস জার্নি উনি বলছেন এটা এটা ব্যক্তিগত, এটা বাইরের লোককে বলে করার কথা নয়। আর তন্ত্র সম্বন্ধে বলছেন যে মুখে বলে আমি তান্ত্রিক, সে তান্ত্রিক নয়। তন্ত্র তন্ত্র লোকে জানবে না, তার সাধনা নিজস্ব, নিজস্ব, সবার চোখের বাইরে সাধনা করছেন বাল্য বয়সে, কটকের বাড়িতে, কেউ জানে না কি করছে, শুধু বাপ-মার চোখে ধরা পড়েছে, তার আচরণের মধ্যে কিছু একটা একটা অন্য রকমের, যে হি ইজ গোয়িং সামওয়্যার এলস, হি জার্নিজ টু সামওয়্যার এলস। সন্দেহ হচ্ছে এই কি, তো তা ধার্মিক হয়ে যাচ্ছে কেন, কি করছে বাবা জানে না। হঠাৎ একদিন, এটা ইন্ডিয়ান পিলগ্রিমে নিজে স্বীকার করেছেন বহু পরে, 4-এর দশকে ইন্ডিয়ান পিলগ্রিম লিখছেন তার ইনকমপ্লিট অটোবায়োগ্রাফি, বলছেন একদিন একদিন হঠাৎ আমি ধ্যান করছি, আমার পরিচারিকা সারদা মশারিটি খাঁটে এসে অন্ধকারের মধ্যে হঠাৎ সে আমার উপরে হুমড়ি খেয়ে পড়লো, এবং তার পায়ে ফিল করলো, সে পায়ে ফিল করলো একটা মাংসের স্তূপ যেন ধাক্কা লাগলো। তখনই আমার, যে আমি যে অন্ধকারে সাধনা করি সবার অলক্ষ্যে, এইটা বাড়ির লোকেরা জানতে পারল। এবং যখন সুভাষচন্দ্র কলকাতায় দৌড়ে গেছেন বিভিন্ন সময়ে গঙ্গার এদিকে ওদিকে বিভিন্ন সাধুর কাছে, কিন্তু সে নিজে জানে, কাউ জানে না, এবং তার নিকট বন্ধু একজন জানে হয়তো, তাও সেগুলো অল্প অল্প করে ডিসক্লোজড হয়েছে 47-এর পরে তাদের লেখার মধ্যে। তার ভারতবর্ষ অবস্থানের সময় তার এই রিলিজিয়াস দিকটা, ধর্ম সাধনার দিকটা
তার দেবদেবী পূজার দিকটা, তার তন্ত্রভাবনার দিকটা কিন্তু ভারতের লোক জানতো না, কখনো প্রকাশ পায়নি। সে স্কুল লিভিংয়ের পরে, স্কুল যখন পাশ করার পরে, যখন কয়েক মাসের গ্যাপ পেলে হিমালয়ে চলে গেছেন গুরুর সন্ধানে। প্রকৃত গুরুর সন্ধান পাননি, বেনারসে গিয়ে ধরা খেয়ে গেলেন। কয়েক মাস তো বাড়ির লোক খুঁজে বেড়াচ্ছে। রামকৃষ্ণ মিশনের ইনচার্জ তাকে চিনতে পারেন, বাড়িতে পাঠিয়ে দিলেন, সুভাষ তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি তোমায় খুঁজছে, তোমার জন্য দেশ অপেক্ষা করছে, অনেক কাজ তোমার বাকি আছে, তারপর তোমার ধর্মীয় স্পিরিচুয়াল কাজকর্ম তারপরে তুমি করো। উনি ফিরে এলেন। তারও পরে তুমি দেখো, এবার তার কলকাতা শহরে যখন বিভিন্ন, যেমন সিটি কলেজে ছেলেরা বলল হোস্টেলে আমরা পুজো করব, কর্তৃপক্ষ পুজো করতে দেবে না, কারণ কর্তৃপক্ষ হচ্ছে ব্রাহ্ম। তাদের সেই আন্দোলনে সুভাষচন্দ্র ছেলেদের পক্ষে। উল্টো দিকে ধরুন রবি ঠাকুর, আচার্য পিসিরার মতো, তারা ব্রাহ্ম সমাজের লোক, তাকে ভুল বুঝেছে। হ্যাঁ, ইনস্টিটিউট সিটি কলেজ ব্রাহ্ম সমাজের, কিন্তু প্রতিটা ব্যক্তির তো একটা স্বাধীনতা আছে। তারা হিন্দু, তারা সনাতনী, তারা পুজো করবে, হোয়াই নট দ্যাট ফ্রিডম ইজ অ্যালাউড। ভুল বোঝাবুঝি হয়েছে, হয়েছে। জেলখানায়, কি প্রেসিডেন্সি কলেজ, কি মান্দালয় জেল, তার এবং তার বন্দী সহযোগীদের, সহযোদ্ধাদের ইচ্ছে হয়েছে শক্তি সাধনা করে দেবী দুর্গার পুজো করবেন। স্ট্রাইক করেছেন, অনশন করেছেন, ব্রিটিশ বাধ্য হয়েছে দেবী দুর্গার পুজো অ্যালাউ করতে। দেবী দুর্গার পুজো হয়েছে কি প্রেসিডেন্সি কলেজে, কি মান্দালয় জেলে। এই হচ্ছে তার শক্তি সাধনা। এবার যখন 41 মিড জানুয়ারি বেরোচ্ছেন, সেই বেরোনোটাও তো, সেই বেরোনোটা আমি আমি শুধু পড়ে শোনাবো। সুরেশচন্দ্র বসু, ওনার ওনার উবরের বড় মেজো সেজো ভাই, সেজদা, সেজদা বড় মেজো সেজো, সেজদা সুরেশচন্দ্র বসু, উনি জাজ ছিলেন। তার লেখা থেকে, এই লেখাটা উনি নিজে লিখেছেন নিজে হাতে 20/12/70 সালে। 20/12/70 সালে প্রায় 30 জন গোটা কলকাতা শহরের ডিগনিটারিজের সামনে তাদের কাউন্টার সাইন সহ এই ড্রাফটটা উনি লিখেছেন একটা জায়গাতে। এই জায়গাতে, কলকাতার বাড়ি থেকে অন্তর্ধানের পূর্বে দক্ষিণেশ্বর কালীর প্রত্যাদেশ পাওয়ার জন্য তিনি আমার কন্যাকে রাত্রি 12টার সময় মন্দিরে পাঠান, দক্ষিণেশ্বরে মন্দিরে পাঠান, এবং আদেশ পাওয়ার পর তিনি তার যাত্রা শুরু করেন। আমি বলছি, আমি একজন রাজনীতিবিদ নই, যে তিনি নেতাজি সুভাষচন্দ্র আজও জীবিত আছেন। আগামী 25 বছরের মধ্যে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার প্রভৃতি দেশগুলির মধ্যে তিনি নতুন আধ্যাত্মিকতার আলোক নিয়ে আসবেন। অনিতা বসু জওহরলাল নেহরুর এক মিথ্যা সৃষ্টি। দাবিটা কার বেশি, কন্যার না স্ত্রীর? এর আগে তার পুত্রকে আনার কথা হয়েছিল, ভারতীয় কাগজে প্রকাশিত হয়েছিল। পুত্রের চেহারা না মেলায় পুত্রের বদলে কন্যার সৃষ্টি করা হলো। অর্থাৎ কালীর, দক্ষিণেশ্বর কালী, তার আগে তো কালী দক্ষিণেশ্বরে কয়েকবার গিয়েছেন, সাধনা করেছেন। কালীর প্রসাদী ফুল পাওয়ার পরে উনি মধ্যরাত্রে বেরিয়ে গেছেন। এবং আমি বহুবার বলেছি, ওনার বেরিয়ে যাওয়াটা কিন্তু শিশির বোসের গাড়িতে নয়, বহুবার বলেছি। এবার আমি আসছি ছোট করে ওনার, এবার দেখুন যুদ্ধক্ষেত্রে। এবার যখন বেরিয়ে যাচ্ছেন, সঙ্গে ছিল কি একটা গীতা আর চণ্ডী, জপের মালা, এই নিয়ে তো বেরিয়ে গেছেন 41 মিড জানুয়ারিতে। এইবার যুদ্ধক্ষেত্র এগুলো সঙ্গে ছিল, কিন্তু মাঝে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার জন্য তিনি তিনি সিঙ্গাপুরের রামকৃষ্ণ, যেমন মধ্যরাত্রে উনি যেতেন, সাধনা করতে যেতেন, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন কাজ, আইএনএ হেডকোয়ার্টার এবং আজাদ হিন্দ সরকারের হেডকোয়ার্টারের কাজকর্ম শেষ করে মধ্যরাত্রের পরে উনি রামকৃষ্ণ মিশনে যেতেন, সেখানে সাধনা করার জন্য। এবং এটা আমি পড়ে শোনাচ্ছি একটু, ফ্রম ভাস্বরানন্দ, যিনি ওখানকার ইনচার্জ ছিলেন। উনি পরে অ্যারেস্ট হয়েছিলেন, ইন্টারগেটেড হয়েছিলেন, অ্যান্ড টর্চার হয়েছিলেন। কাউকে না জানিয়ে গভীর রাতে সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর প্রধান কার্যালয়ের কাজকর্ম শেষে
একা চলে যেতেন স্থানীয় রামকৃষ্ণ মিশনে। সামরিক পোশাক ছেড়ে পট্টবস্ত্র পরিধান করে রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রীমার চরণতলে ধ্যানমগ্ন হতেন। সুভাষচন্দ্র নেতাজির সঙ্গে সবসময় থাকতো একটি ছোট গীতা, চণ্ডী ও জপের মালা। 41-এ গোপনে ভারতত্যাগের সময়ও এ দুটি পবিত্র গ্রন্থ তার সঙ্গে ছিল। রক্তস্নাত এশিয়ার যুদ্ধক্ষেত্রে কোনোভাবে চণ্ডীটা তার হাতছাড়া হয়। সিঙ্গাপুরে রামকৃষ্ণ মঠের প্রধান স্বামী ভাস্করানন্দের কাছে একখানা চণ্ডীর জন্য বিশেষ ঔৎসুক্য প্রকাশ করেন। মহারাজ তার নিজের চণ্ডীটি নেতাজিকে উপহার দেন। স্বামী ভাস্করানন্দ লিখে গেছেন, এটা উনি লিখেছেন, শোনালেন নেতাজি একটা আর্টিকেল বাই হিমসেলফ ইন উদ্বোধন 1951-এ লিখেছেন। শুধু তাই নয়, এই যে ডে অফ ডিক্লারেশন অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ, এটা 21শে অক্টোবর, এটাও উনি সিদ্ধান্ত নিয়েছেন ওখানে। তার আগের দিন সারা রাত্রি সাধনা করেছেন, তারপরের দিন 21শে অক্টোবর গিয়ে হিজ ডিক্লারেশন অফ গভর্নমেন্ট অ্যান্ড ডিক্লারেশন অফ ওয়ার এগেনস্ট ইউএসএ অ্যান্ড ইউকে, এও তার শক্তির সাধনার দেবী কালীর পদতলে বসে সাধনা করেই নির্ধারণ করেছেন সময়টা। এবং যখন যখন তাকে পশ্চাদবর্ষণ করতে হচ্ছে ফ্রম বার্মা ফ্রন্ট টু থাইল্যান্ড, থাইল্যান্ড ব্যাক করতে হচ্ছে ফ্রম রেঙ্গুন টু ব্যাংকক, সেই দিনটাও ঠিক করলেন। তার আগের দিন রাত্রে রেঙ্গুনের রামকৃষ্ণ মিশনে গিয়ে সাধনা করলেন মা কালীর পায়ের তলায় বসে। উনি ঠিক করলেন, উনি উনি এবং সেখানেই ঠিক করলেন শত্রু কবলিত হয়ে 24শে এপ্রিল 1940 তাকে সরকার এবং সেনাবাহিনীর একটা বড় অংশকে নিয়ে রেঙ্গুন ত্যাগ করতে হয়। দিল্লি অভিযানে তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। তার আগের দিন 23শে এপ্রিল মধ্যরাত্রে সামরিক বেশ ত্যাগ করে পট্টবস্ত্র পরিধান করে দেশনায়ক, সমরনায়ক, সন্ন্যাসী, যোগী আবার বসেছেন ধ্যানে, যুগনায়ক, যুগ ঋষির পদতলে। এটা লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দ। কালী উপাসনা তার। এবার আসছি মহাকাল পর্যায়ে। মহাকাল পর্যায়ে কতক্ষণ হলো? 38 মিনিট। আমি একটু ডিস্টার্ব করবো আপনাদেরকে। হ্যাঁ, আমি মহাকাল পর্যায়ে সাধনা আরো অনেক তীব্র হয়েছে সাধনা। আমি কয়েকটা জায়গা একটু পড়ে শুনিয়ে দেব। আমার কমপ্লিট মেটামরফোসিস হয়ে গেছে। আমার জীবনের বড় কথা হলো ত্যাগ। আমি গ্রেট ম্যান নই, সুতরাং আমার কোনো বায়োগ্রাফির প্রয়োজন নেই। গ্রেট ম্যানদের নিজেদের লাইফকে পারপিচুয়েট করার দরকার আছে। আমার জীবন খোলা পাতার মতো, সকলের কাছে, মা কালীর কাছে। উনি বহু জায়গায় বলেছেন, মা কালী আমাকে দিয়ে যা করান, যা শক্তি দেন, যা করান, আমি তাই করি। আমি লিডার নই, আই এম লেড বাই মা কালী। আমি লিডার নই। আর জায়গায় কি বলছেন? There is no power on earth which this time stand up before the onrush of Ma Kali's horizon. No hurdles, however strong, whatsoever hurdles may be put before it, whosoever stands before the onrush will be ruthlessly crushed. মনে রাখবে, মা কালী ইজ সিনোনিমাস উইথ বেঙ্গল। মা কালী ইজ সিনোনিমাস উইথ বেঙ্গল। উনি দেখবেন, উনি যখন সুভাষচন্দ্র সেই পর্যায়ে উনি লিখছেন বাঙালিত্বের ডেফিনেশনটা কি? বাঙালিত্বের 3টে কম্পোনেন্ট: বাঙালি শাক্ত, কালী দুর্গার উপাসক; বাঙালি শৈব, বাঙালি জ্ঞানের উপাসক; বাঙালি বৈষ্ণব, বাঙালি প্রেমিক। এই 3টে মেইন কম্পোনেন্ট। আচ্ছা, এবার আমি আসছি আরেকটা জায়গাতে।
আমি একটু বলে থেমে যাব। হ্যাঁ, ফর ইট ইজ নেমেসিস, দ্যাট ইজ ফ্রাঙ্কেনস্টাইন। তোমরাই আমাকে ফ্রাঙ্কেনস্টাইন বানিয়েছো। সিচুয়েশন কম্পালশনে হয়ে গেছে একটা ফ্রাঙ্কেনস্টাইন, তোমরাই বানিয়েছো সেই নেমেসিস। or it is Ma Kali's Janani Janmabhoomi herself who forced her humblest, who forced her humblest, most fragile Bongo Shantan into this form, this nemesis, this Frankenstein, to use him for the awful service unto her. এ ধ্বংসযজ্ঞ আমাকে দিয়ে মা কালী করাচ্ছেন। কাউকে লিড করছি বা করব এই অহংকার আমার নেই। আই এম নট লিডার, আই এম লেড। কি বলছেন? এসব লক্ষ্য সিদ্ধির পথে বাধা। মায়ের সামনে এই দিন মহাকাল, মা কালীর উলঙ্গ শিশু। আমি মহাকাল, আমি মা কালীর পদতলে উলঙ্গ শিশু। মহাকাল ও মাতৃ সাধনা যে হিউমিলিটি ফিল করে তা তোমরা বুঝতে পারবে না। আমি নিজেই লেড, আমি নিজেই লেড। সে লিডার লিড করতে পারে না। আমি নিজেই লেড, সে লিড করতে পারে না। আমি লেড, আমি কখনো লিডার নই। এবার শেষ শেষ পোর্শনটা একটু বাঙালি কি, বাঙালিত্ব কি। আমি নিজে যা জেনেছি, জানতে পেরেছি, আমার জ্ঞানে বাঙালি আর দুর্গা কালী সিনোনিমাস। আর বাঙালি বঙ্গদেশের ভৌগোলিক পরিস্থিতির প্রাচীনতম বৈদিক যুগ থেকে বাঙালিরা বাই নেচার ভক্ত এবং প্রেমিক। ভক্ত এবং প্রেমের সঙ্গে সম্বন্ধ হলো ভাবের, বুদ্ধির নয়। বাঙালিরা ভাবপ্রবণ। ভগবান বশিষ্ঠ বাঙালি, ঋষ্যশৃঙ্গ মুনি বাঙালি, অষ্টবক্র মুনি বাঙালি। আর মায়ের শরীরের কতকগুলি কর্তৃত অংশের অনেকটাই বাংলায়। দুর্গাপূজার প্রথম প্রচলন এই বাংলায়। ভগবানকে পাওয়া যায় ভাবনার দ্বারা। এজন্য ভগবানকে বলা হয় ভাবগ্রাহী। তিনি তোমার বুদ্ধি বা চাতুর্যে ধরা পড়েন না। এই বুদ্ধি দিয়ে, চাতুর্য দিয়ে মহাশক্তিকে বোঝায় একটা একটা পশ্চিমী কায়দা, ওতে হয় না। রামপ্রসাদ দেখো, মা তার মেয়ে হয়ে কাজ করেছে, কথা বলেছেন। এ নয় যে আকাশ থেকে আসছেন। বামা খেপা, তারা খেপা, শ্রী শ্রী ঠাকুর, কত উদাহরণ দেব। ওরাটা কোথায়? ভগবান আদ্যাশক্তিকে দেবতার স্তব করেছেন মা বলে। বাঙালিরা দুর্গা কালীকেই ডাকে মা বলে। বাঙালি আবার শক্তির সাধনা করুক। সেই শক্তি দৈহিক শক্তি, বাহুবল এবং আত্মিক শক্তি, সাহস, আত্মিক শক্তি। তাহলেই বাঙালি আস্তে আস্তে আবার রাইজ করবে। একসময় এই বাংলা ছিল গোটা পৃথিবীর ফার্স্ট সেঞ্চুরি টু 10th সেঞ্চুরি একদম অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স বিশ্ব বাণিজ্যের নাম্বার 1 পজিশনে। এই বে অফ বেঙ্গল, এই বাংলা বঙ্গোপসাগরের খাঁড়ি অঞ্চল বিশ্ব বাণিজ্যের 1 নাম্বার ছিল। জ্ঞান বিজ্ঞান বাণিজ্য, বাণিজ্য একা একা হয় না। জ্ঞান বিজ্ঞান না হলে বাণিজ্য হয় না। আবার বাংলাকে জাগতে হবে শৌর্যে, বীর্যে, সাহসে, জ্ঞানে, সম্পদে, বাহুবলে, শিক্ষায়, সব কিছুতে।
শক্তির সাধনা চাই। শৈবও হতে হবে, জ্ঞানের সাধনা। বৈষ্ণব প্রেমিক হতে হবে। গোটা রাষ্ট্র, গোটা সমাজকে, গোটা রাষ্ট্রকে বাঁধতে গেলে প্রেমের ডোরে বাঁধতে হবে। প্রেমের ডোরে না বাঁধলে সমাজ বা সংসার, রাষ্ট্র থাকে না, বিশ্ব মানবতা থাকে না। বৈষ্ণব হতে হবে। এই তিনটে সাধনা না হলে বাঙালিত্ব কমপ্লিট হবে না। বাঙালিকে জাগতে হবে। আবার সে ভারতবর্ষকে লিড করবে, গোটা ইউরো এশিয়াকে সে আবার লিড করবে। বাঙালিকে জাগতে হবে। শুভরাত্রি। হ্যাঁ, দিলীপ দা ওয়াচিং, ব্রততী ওয়াচিং, দিলীপ দা, অভিষেক গাঙ্গুলি, অচিন্ত মাইতি, সৈকত ঘোষাল, শুভরাত্রি। কালকে আপনারা সারাদিন দেখুন। আমি লাস্ট 10 ইয়ার্স অনেক কেঁদেছি ফর দ্য রেজিম চেঞ্জ। দেখা যাক। বাঙালিকে জাগ্রত হতেই হবে। শুধু বাঙালির জন্য নয়, শুধু বাঙালি হিন্দুর জন্য নয়, বাঙালি উদ্বাস্তু, পৃথিবীব্যাপী বাঙালি উদ্বাস্তুদের জন্য, গোটা ভারতবর্ষের জন্য, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য, ভারতবর্ষের ইন্টিগ্রিটি, ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য। দিস মোমেন্ট, দিস ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিকাম দ্য হাউস অফ দ্য টেরোরিস্ট, অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সেস। এদের ধ্বংস না করতে পারলে, আরও অনেক স্টেপ বাকি আছে, সেগুলো পরপর হবে। এটা না হলে বেঙ্গল বাঁচবে না, বাঙালি বাঁচবে না, ভারত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার জাগরণের, কারণ এই সেঞ্চুরি হচ্ছে 16-17 সেঞ্চুরি ছিল ইউরোপিয়ান সেঞ্চুরি। তারপর লাস্ট পোস্ট সেকেন্ড গ্রেট ওয়ার এটা আমেরিকান সেঞ্চুরি। নাও we have entered into a phase Asian century. Asian century, Asia will lead the whole humanity. যেখানে এই বেঙ্গল has its own rightful position to execute. একটা রোল তাকে প্লে করতে হবে। প্লে না করলে মানব সভ্যতার পরবর্তী অগ্রগতি থমকে থাকবে। এটা হতে হবে, এটা হতেই হবে। শুভরাত্রি।